ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব পরশুরামের গল্প সমগ্র থেকে লেখক রাজশেখর বসুর লেখা একটি মজার গল্প দুই সিংহ। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। বেচারাম সরকার খুব ধনী লোক। যুদ্ধের সময় কন্ট্রাক্টারি করে প্রচুর রোজগার করেছেন। এখন তার কারবার বিশেষ কিছু নেই, কিন্তু তার জন্যে খেদও নেই। বেচারামের লোভ অসীম নয়, তিনি থামতে জানেন। যা জমিয়েছেন তাতেই তিনি তুষ্ট, বরং ব্যবসার ঝঞ্ঝাট আর পরিশ্রম থেকে নিষ্কৃতি পেয়ে এখন হাঁপ ছেড়ে বেঁচেছেন। বেচারাম সুশিক্ষিত নন। তার পত্নী সুবালা সেকেলে পাড়াগে মহিলা। একটু আধটু গল্পের বই পড়েন, তাও সব বুঝতে পারেন না। তাদের দুই সন্তান সুমন্ত আর সুমিত্রা কলেজে পড়ছে। তাদের রুচি আধুনিক। বাপ মায়ের কথাবার্তা আর চালচলনে লজ্জা পায়। তারা স্পষ্টই বলে, বাবা কেবল টাকাই রোজগার করেছেন। শুধু পাঞ্জাবি, গুজরাটি, মারোয়ারি আর বড় সাহেব ছোট সাহেবের সঙ্গে মিশেছেন। কালচার, কৃষ্টি, সংস্কৃতি কাকে বলে জানেন না। আর মাহাতো কেবল শ্যাকরা আর গহনা আর গোছা গোছা পান আর জর্দা সুরতি নিয়েই আছেন। বাবা, তুমি তোমার ওই সেকেলে ঝোলা গোঁফটা কামিয়ে ফেলো, চুলে ব্যাক ব্রাশ করতে শেখো। এখনো তো তেমন বুড়ো হওনি, একটু স্মার্ট হও। আর মা, তোমার দাঁতের দিকে তো চাওয়া যায় না। পান দোক্তা খেয়ে আতা বিচির মতন কালো করেছো। সব তুলে ফেলে নতুন দাঁত বাঁধাও। আর তো বাবার কাজের চাপ নেই, এখন তোমরা দুজনে চালচলন বদলাও, সভ্য সমাজে যাতে মিশতে পারো তার চেষ্টা করো। বেচারাম আর সুবালা অতি সুবোধ বাপ মা। ছেলে মেয়ের কথা শুনে হেসে বললেন, বেশ তো, এতদিন আমরা তোদের মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, এখন তোরাই আমাদের তালিম দিয়ে সভ্য করে নে। বাপ মাকে অভিজাত সভ্য সমাজে যোগ্য করবার জন্যে ছেলে মেয়ে উঠে পড়ে লেগে গেল। বিখ্যাত ক্লাব সজ্জন সঙ্গতির নাম আপনারা শুনে থাকবেন। তার সেক্রেটারি কপত গুহ বারাট অল আর তাঁর স্ত্রী সিঞ্জিনী গুহর সঙ্গে সুমন্ত আর সুমিত্রার আলাপ আছে। দুজনে গুহ দম্পতিকে ধরে বসল, তাঁরা যেন বেচারাম আর সুবালাকে পালিশ করবার ভার নেন। কপত আর সিঞ্জিনী সানন্দে রাজি হলেন এবং বেচারামের বাড়িতে ঘন ঘন আসতে লাগলেন। কর্তার তালিমের ভার মিস্টার গুহ আর গিন্নির ভার মিসেস গুহ নিলেন। বেচারাম কৃপণ নন, নিজেদের শিক্ষার জন্য উপযুক্ত মাসিক দক্ষিণার প্রস্তাব করলেন। কপত গুহ প্রথমে ভদ্রচিত কুণ্ঠা প্রকাশ করে অবশেষে নিতে রাজি হলেন। ঘর সাজানো, খাবার ব্যবস্থা, পোশাক, গহনা, কথাবার্তার কায়দা সব বিষয়ে সংস্কারের চেষ্টা হতে লাগলো। বেচারাম গোঁফহীন হলেন, ব্যাক ব্রাশ করলেন, বাড়িতে ধুতির বদলে ইজার পরতে লাগলেন। কিন্তু সুবালা কিছুতেই পান দোক্তা ছাড়লেন না, দাঁত বাঁধাতেও রাজি হলেন না। সিঞ্জিনী বারবার সতর্ক করে দিলেও সুবালার গ্রাম্য উচ্চারণ দূর হলো না। সম্প্রতি বিম্বিসার রোডে বেচারাম বাবুর প্রকাণ্ড বাড়ি হয়েছে। তার প্ল্যান কপত গুহই আগাগোড়া দেখে দিয়েছেন। গৃহপ্রবেশ হয়ে যাবার কিছুদিন পরে সুমন্ত বলল, বাবা, এবারে বাড়িতে একটা পার্টি লাগাও। তোমার আত্মীয় কুটুম্ব, বড় সাহেব ছোট সাহেব, লোহাওয়ালা সিমেন্টওয়ালারা তো সেদিন চর্বচুষ্য ভোজ খেয়ে গেছে, ওদের ডাকবার দরকার নেই। পার্টিতে শুধু বাঁচা বাঁচা লোক নিমন্ত্রণ করো। বেচারাম বললেন, আমার তো বাপু রাজা রাজরা আর বনেদি লোকের সঙ্গে আলাপ নেই, গায়ে পড়ে নিমন্ত্রণ করতেও পারি না। দু একজন মন্ত্রী উপমন্ত্রীর সঙ্গে পরিচয় আছে, তাদের বলতে পারি। গুহ সাহেব কি বলেন? কপত গুহ বললেন, অ্যারিস্ট্রোক্রাটদের এখন নাইবা ডাকলেন, দিন কতক পরে তারা নিজেরাই আপনার সঙ্গে আলাপ করতে ব্যস্ত হবে। আমি বলি কি, বাড়িতে নামজাদা হোমরা চোমরা সাহিত্যিকদের একটা সম্মিলন করুন, জাঁকালো টি পার্টি। যদি দু একটি সিংহ আনবার ব্যবস্থা হয় তবে সকলেই খুব আগ্রহের সঙ্গে আসবেন। বলেন কি মিস্টার গুহ, সিংহ কোথায় পাবো? সিংহ বুঝলেন না, যাকে বলে লায়ন, অর্থাৎ খুব নামজাদা গুণী লোক,
যাকে সবাই দেখতে চায়। সুমন্ত বলল, লায়নের চাইতে লায়নেস আরো ভালো। যদি দু একটি 1 নম্বরের সিনেমা স্টার আনতে পারেন, এই ধরুন লাদিনী মণ্ডল আর মরালি ব্যানার্জি। কপত গুহ মাথা নেড়ে বললেন, হুম, ঘরোয়া পার্টিতে ওরকম সিংহিনী আনা চলবে না। আমাদের সমাজ এখনো অতটা উদার হয়নি। তাছাড়া এই সাহিত্যিকদের মধ্যে বুড়ো অনেক আছেন, তারা একটু লাজুক, হয়তো অস্বস্তি বোধ করবেন। সাহিত্যিক সিংহিনী পাওয়া গেলে ভালো হতো, কিন্তু এখন তারা দুর্লভ। কবে পার্টি দিতে চান? সুমন্ত আর সুমিত্রা বলল, সরস্বতী পুজোর দিন পার্টি লাগান, বেশ হবে। কপত গুহ বললেন, হুম, সেদিন চলবে না। সাহিত্যিক সুধীদের নানা জায়গায় বাণী বন্দনায় যেতে হবে। 2-3 দিন পরে করা যেতে পারে। বেচারাম বললেন, বেশ, 25শে জানুয়ারি হলো রবিবার, সেই দিনই পার্টি দেওয়া যাক। কাকে কাকে ডাকবেন? সিঞ্জিনির সঙ্গে পরামর্শ করে ফর্দ করব। বেশি নয়, এই জন 25-30 হলেই বেশ হবে। এখন যাদের নাম মনে পড়ছে বলি শুনুন। বটেশ্বর শিকদার আর দামোদর নস্কর, গল্প সরস্বতী, এরাই হলেন এখনকার লিটারেরি লায়ন। এই 2 সিংহকে আনতেই হবে। সুমিত্রা বলল, ওদের দুজনে বনে না শুনেছি। তাতে ক্ষতি হবে না, এখানে পার্টিতে এসে তো ঝগড়া করতে পারবেন না। তারপর গিয়ে রাজলক্ষ্মী দেবী, সাহিত্য ভাস্বতীকে তো বলতেই হবে। উনি সিংহিনী না হলেও ব্র্যাঘিনী বটেন। সেকেলে আর একেলের কবি গোটাচারেক হলেই চলবে। কবিদের আকর্ষণ গল্পওয়ালাদের চাইতে ঢের কম। প্রগামিনী পত্রিকার সম্পাদক অনুকূল চৌধুরী মশাইকে সভাপতি করা যাবে, আর কালাচাঁদ চোংদারকে তো বলতেই হবে। সুমন্ত প্রশ্ন করল, তিনি আবার কে? জানো না? দুন্দুভি পত্রিকার সম্পাদক। সুমিত্রা বলল, সেটা তো শুনেছি একটা বাজে পত্রিকা। মোটেই বাজে নয়, বিস্তর পাঠক। প্রতি সংখ্যায় বাছা বাছা নামজাদা লেখকদের গালাগাল দেওয়া হয়। লোকে খুব আগ্রহের সঙ্গে পড়ে। পাঠকরা রাগ করে না? রাগ করবে কেন? নামী লোকের নিন্দে সকলেরই ভালো লাগে। সেকালে যে সব পত্রিকা রবীন্দ্রনাথকে আক্রমণ করত, তাদের বিস্তর পাঠক জুটত। কবির ভক্তরাও পড়ে বলতো, হে কি মজার লিখেছে দেখ। তবে কালাচাঁদ চোংদারের একটা প্রিন্সিপাল আছে, ছোটখাটো লেখকদের গ্রাহ্য করে না। আর যে সব বড় বড় লেখক নিয়মিত বার্ষিক বৃত্তি দেন, তাঁদেরও রেহাই দেয়। বার্ষিক বৃত্তি কিরকম? ব্ল্যাকমেল নাকি? তা বলতে পারো। শুনেছি দামোদর নস্কর প্রতি বৎসর পুজোয় কালাচাঁদকে 250 টাকা দেন। উনি যে গল্প সরস্বতী উপাধি পেয়েছেন তা কালাচাঁদেরই চেষ্টায়। বটেশ্বর শিকদার একগুঁয়ে কঞ্জুস লোক, 1 পয়সা দেন না, তাই দুন্দুভির প্রতি সংখ্যায় তাকে গালাগাল খেতে হয়। তবে কালাচাঁদ উপকারও করে। জন তিজ্জার ছোকরা কতগুলো অশ্লীল বই লিখেছিল, কিন্তু তেমন কাটতি হয়নি। তারা কালাচাঁদকে বলল, দয়া করে আপনার পত্রিকায় আমাদের ভালো করে গালাগাল দিন, আমাদের লেখা থেকে চয়েস প্যাসেজ কিছু কিছু তুলে নিন। বেশি দেবার সামর্থ্য নেই, 50 টাকা দিচ্ছি, তাই নিন স্যার। কালাচাঁদ রাজি হলো। তার ফলে সেই বইগুলোর কাটতি খুব বেড়ে গেল। তারপর গিয়ে দামামা পত্রিকার সম্পাদক গৌরচাঁদ সাপুকেও বলতে হবে। সে ছোকরা ব্ল্যাকমেল নেয় না, তবে বড়লোক লেখকদের টাকা খেয়ে তাদের রাবিশ রচনার প্রশংসা ছাপে। তাছাড়া প্রতি সংখ্যায় কালাচাঁদকে চুটিয়ে গাল দেয়। যাক ওসব কথা, আমি কালকেই ফর্দ করে ফেলবো। কাদের ডাকতে হবে, কি খাওয়ানো হবে, বসবার কিরকম ব্যবস্থা হবে, সবই স্থির করে ফেলবো। নির্দিষ্ট দিনে প্রীতি সম্মিলন বা টি পার্টির আয়োজন হলো। বাড়ির সামনের মাঠে শামিয়ানা খাটানো হয়েছে। ছোট ছোট টেবিলের চারপাশে চেয়ার সাজিয়ে নিমন্ত্রিতদের চা খাবার ব্যবস্থা হয়েছে। শামিয়ানার একদিকে বেদির উপর সভাপতি অনুকূল চৌধুরী, 2 সিংহ অর্থাৎ প্রধান অতিথি বটেশ্বর আর দামোদর, রাজলক্ষ্মী দেবী এবং আরও কয়েকজন বিশিষ্ট লোক বসবেন। সবাই বক্তৃতা বিশেষ কিছু হবে না, শুধু বেচারাম অভ্যাগতদের স্বাগত জানাবেন। তারপর অনুকূল চৌধুরী গৃহস্বামীর কিঞ্চিত গুণকীর্তন করে তাঁর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবেন। আশা আছে বটেশ্বর আর দামোদরও বেচারামের কৃতিত্ব আর বদান্যতা সম্বন্ধে কিছু বলবেন। সভাপতি এবং 2 সিংহের জন্য 3টি ভালো চেয়ার আনা হয়েছে, একটি মাইসোরের চন্দন কাঠের আর 2টি কাশ্মীরি আখরোট অর্থাৎ ওয়ালনাট কাঠের। প্রথম চেয়ারটির পিছন দিকে একটু বেশি উঁচু আর নকশাদার।
সেজন্যে খুব জাঁকালো দেখায়। কপোতগুহ একই রকম 3টি চেয়ার আনবার চেষ্টা করেছিলেন, কিন্তু জোগাড় করতে পারেননি। শামিয়ানার নেপথ্যে চড়কডাঙ্গা স্ট্রিট ব্যান্ডের 3জন বেহালাবাদক মোতায়েন আছে। তারা খুব আস্তে বাজাবে, যাতে অতিথিদের কথাবার্তার ব্যাঘাত না হয়। নিমন্ত্রিত লোকেরা ক্রমে ক্রমে এসে পৌঁছলেন। বেচারাম, তার ছেলে মেয়ে এবং কপোত আর সিঞ্জিনী গুহ অতিথিদের সমাদর করে বসিয়ে দিলেন। বেচারামের গৃহিণী সুবালা কিছুতেই এই দলের মধ্যে থাকতে রাজি হলেন না। তিনি রাজলক্ষ্মী দেবীর সঙ্গে ফিসফিস করে একটু আলাপ করেই সরে পড়লেন এবং মাঝে মাঝে উঁকি মেরে দেখতে লাগলেন। প্রায় সকলের শেষে বটেশ্বর শিকদার আর দামোদর নস্কর উপস্থিত হলেন। দৈবক্রমে এদের আগমন একসঙ্গেই হলো। প্রত্যেকের সঙ্গে গুটিকত কম বয়সী খাস ভক্তও এলো। বেচারাম আর কপোত সসম্ভ্রমে অভিনন্দন করে 2 মহামান্য সিংহকে শামিয়ানার ভিতরে নিয়ে গেলেন। সভাপতি অনুকূল চৌধুরী আগেই এসেছিলেন। তিনি একটি কাশ্মীরি চেয়ারে বসলেন। বটেশ্বর বয়সে বড়, সেজন্য কপোতগুহ তাকে চন্দন কাঠের চেয়ারে বসিয়ে দিলেন। সুমিত্রা তার গলায় একটি মোটা রজনীগন্ধার মালা পরিয়ে দিল। পাশের কাশ্মীরি চেয়ারটা দেখিয়ে কপোতগুহ দামোদরকে বললেন, বসতে আজ্ঞা হোক। দামোদর বসলেন না, মুখ উঁচু করে দাঁড়িয়ে রইলেন। কপোতগুহ আবার বললেন, দয়া করে বসুন স্যার। দামোদর ভ্রুকুটি করে উত্তর দিলেন, ও চেয়ারে আমি বসতে পারি না। সভায় একটা গুঞ্জন উঠল। জনকতক অতিথি 2 সিংহের কাছে এগিয়ে এলেন। দুন্ধুবি সম্পাদক কালাচাঁদ চোংদার বলল, দামোদর বাবু এই 2 নম্বর চেয়ারে কিছুতেই বসতে পারেন না, তাতে এর মর্যাদার হানি হবে। ইনি এখনকার সাহিত্য সম্রাট। বটেশ্বর বাবুর প্রতি আমি কটাক্ষ করছি না, তবে আমরা চাই উনি ওই ভালো চেয়ারটি দামোদর বাবুর জন্য ছেড়ে দিন। দামামা সম্পাদক গৌরচাঁদ সাপুই চেঁচিয়ে বলল, খবরদার বটেশ্বর বাবু, উঠবেন না, গ্যাঁট হয়ে বসে থাকুন। এখনকার অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আপনি। কালাচাঁদ বলল, ননসেন্স। দামোদর বাবুর উপাধি আছে গল্প সরস্বতী, বটেশ্বরের কি আছে শুনি? ঘোড়ার ডিম। গৌরচাঁদ বলল, এই কথা? ওহে ভূপেশ, রাজেন, অবনী, নুরুদ্দিন, নবকেষ্ট, এগিয়ে এসো তো। আমরা 6 জন ছোট গাল্পিক, বড় গাল্পিক, রম্য লিখিয়ে কবি সম্পাদক আর সমালোচক, আমরা নিখিল বাঙালি সাহিত্যক বর্গে প্রতিনিধি রূপে সবাই অস্মিন মুহূর্তে শ্রীযুক্ত বটেশ্বর শিকদার মহাশয়কে উপাধি দিলাম অপ্রতিদ্বন্দ্বী গল্প শিল্প সম্রাট। যার সাহস আছে সে আপত্তি করুক, আমার দস্তানা নেই। এই বা পায়ের মোজাটা খুলে ফেলে চ্যালেঞ্জ করছি, আমার সঙ্গে যে লড়তে চায় সে মোজা তুলে নিক। সবটাতে আমি রাজি আছি, ঘুষি, গাট্টা, লাঠি, থানির যা চাও। মোজা তুলে নিতে কেউ এগিয়ে এলো না। গৌরচাঁদ বলল, নুরু ভাই, জোরসে শাঁখ বাজা। নুরুদ্দিনের মুখ থেকে বিজয়সূচক কৃত্রিম শঙ্খধ্বনি নির্গত হলো। পো। কালাচাঁদ চিৎকার করে বলল, বটেশ্বর বাবু, ভালো চান তো এখনই চেয়ার ভেকেট করুন। কি, উঠবেন না? ও দামোদর বাবু, দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনার হকের আসন দখল করুন, এ চেয়ারটাতে আপনি বসে পড়ুন। দামোদর বললেন, ওতে বসবার জায়গা কই? কালাচাঁদ আর তার 2 জন বন্ধু দামোদরকে ধরে বটেশ্বরের কোলের উপর বসিয়ে দিয়ে বলল, খবরদার উঠবেন না, আমরা আপনাকে ব্যাক করব। এই বুড়ো বটেশ্বর কতক্ষণ আপনার আড়াইমণি বপু ধারণ করতে পারে দেখা যাক। হট্টগোল আরম্ভ হলো। রাজলক্ষ্মী সাহিত্য ভাস্বতী বললেন, ছি 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 ছি, আপনাদের লজ্জা নেই? ছোট ছেলের মতন ঝগড়া করছেন। দুজনেই নেমে পড়ুন চেয়ার থেকে। আসুন, আমরা সবাই চায়ের টেবিলে গিয়ে বসি। কালাচাঁদ বলল, কারো কথা শুনবেন না দামোদর বাবু, গ্যাঁট হয়ে বটেশ্বরের কোলেই বসে থাকুন। গৌরচাঁদ বলল, ঠেলা মেরে দামোদরকে ফেলে দিন বটেশ্বর বাবু, চিমটি কাটুন, কাতুকুতু দিন। সমাগত অতিথিদের এক দল বটেশ্বরের পক্ষে আর একদল দামোদরের পক্ষে হল্লা করতে লাগলো। অবশেষে মারামারির উপক্রম হলো।
অনুকূল চৌধুরী হাত জোর করে দুই দলকে শান্ত করবার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। কপত গুহ চুপি চুপি বেচারামকে বললেন, গতিক ভালো নয়, পুলিশে খবর দেওয়া যাক, কি বলেন? সুমন্ত বলল, হুম, বরং ফায়ার ব্রিগেডে টেলিফোন করি। হোজ পাইপ থেকে জলের তোর গায়ে লাগালে দুই সিঙ্গি আর সবকটা শিয়াল ঠান্ডা হয়ে যাবে। সুমিত্রা বলল, ওসবের দরকার নেই, বিশ্রী একটা স্ক্যান্ডেল হবে, লড়াই থামাবার ব্যবস্থা আমি করছি। এই বলে সে সভা ছেড়ে তাড়াতাড়ি বাড়ির ফটকের বাইরে গেল। বেচারাম সরকারের বাড়ির পাশে একটা খালি জমি আছে। পাড়ায় জয় হিন্দ ক্লাবের ছেলেরা সেখানে প্যান্ডেল খাড়া করে খুব জাঁকিয়ে বাণী বন্দনা করেছে। 3 দিন আগে পুজো চুকে গেছে, কিন্তু ফুর্তির জেট টানবার জন্য এ পর্যন্ত বিসর্জন হয়নি। আজ সন্ধ্যায় তার আয়োজন হচ্ছে। প্যান্ডেলের ভিতর থেকে দেবী মূর্তি বার করা হয়েছে। লাউড স্পিকারটা মাটিতে নামানো হয়েছে, কিন্তু বিজলির তার খোলা হয়নি। এখনো একটানা রেকর্ড সঙ্গীত উদ্গীরণ করছে। সামনে একটা লরি দাঁড়িয়ে আছে। গুটিকতক ছেলে মেয়ে মুখোশ পরে তৈরি হয়ে আছে। তারা চলন্ত লরির উপর দেবী মূর্তির সামনে নাচবে। এই জয় হিন্দ ক্লাবের পুজোয় বেচারামবাবু মোটা টাকা চাঁদা দিয়েছেন। অন্য রকমে অনেক সাহায্য করেছেন। সেজন্য তার বাড়ির সবাইকে ক্লাবের ছেলেরা খুব খাতির করে। সেক্রেটারি প্রাণধন নাগের কাছে এসে সুমিত্রা বলল, দেখুন, বাড়িতে মহা বিপদ, আপনাদের সাহায্য চাচ্ছি। ব্যস্ত হয়ে প্রাণধন বলল, কি করতে হবে হুকুম করুন, সবটাতে রেডি আছি, আমরা যথাসাধ্য করব, যাকে বলে আপ্রাণ। সুমিত্রা সংক্ষেপে জানালো, তাদের বাড়ির পার্টিতে যারা এসেছেন তাদের মধ্যে জনকতক গুন্ডা মারামারির মতলবে আছে। দুই সিংহ অর্থাৎ প্রধান অতিথি একই চেয়ারে বসেছেন। তাদের রোগ চেপে গেছে, কেউ চেয়ারের দখল ছাড়বেন না। ওদের সরিয়ে দেওয়া দরকার, নইলে বিশ্রী একটা কাণ্ড হবে। প্রাণধন বলল, ঠিক আছে, আপনি ভাববেন না, আগে আপনার দুই সিঙ্গির গতি করব, তারপর আমাদের বিসর্জন। মা সরস্বতী না হয় ঘন্টাখানিক ওয়েট করবেন। ওরে ভূত, বেনি, মটরা, হেবো, জলদি আমার সঙ্গে আয়। নিরঞ্জন সিং লরিতে স্টার্ট দাও, আমরা এখনই আসছি। 4 জন অনুচরের সঙ্গে তাড়াতাড়ি সামিয়ানায় ঢুকে প্রাণধন বলল, ও সিঙ্গি মশাইরা, শুনছেন? চেয়ার থেকে নেমে পড়ুন কাইন্ডলি, কেন লোক হাসাবেন? কালাচাঁদ আর গৌরচাঁদ একসঙ্গে বলল, খবরদার, চেয়ার ছাড়বেন না। প্রাণধন বলল, বটে, এই ভূত, মেনি, মটরা, হেবো, এগিয়ে আয় তুরন্ত। সিঙ্গি মশাইরা যদি নিতান্তই না নামেন, তবে দুজনেই চেয়ারের হাতল বেশ শক্ত করে ধরে টাইট হয়ে বসুন। নিমেষের মধ্যে প্রাণধনের দল দুই সিংহ সমেত চেয়ারটা তুলে বাইরে এনে লরিতে চাপিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিজেরাও উঠে পড়ে বলল, চালাও নিরঞ্জন সিং, সিধা আলিপুর চিড়িয়াখানা। লাউড স্পিকারটা তখনও মাটিতে পড়ে গর্জন করছে। অত কাছাকাছি বধূ থাকা কি ভালো? জুয়ের সামনে এসে লরি থামল। বটেশ্বর আর দামোদরকে খালাস করে প্রাণধন করজোরে বলল, কিছু মনে করবেন না মশাইরা, শুনেছি আপনারা বিশ্ববিখ্যাত লোক, শুধু দু বেটা গুন্ডার খপ্পরে পড়ে খেপে গিয়েছিলেন। সবই গেরোর ফের দাদা, কি করবেন বলুন? ঘাবড়াবেন না, আপনাদের ড্রাইভারদের বলা আছে তারা আধ ঘন্টার মধ্যে মোটর নিয়ে এসে পড়বে। ততক্ষণ আপনারা একটু গল্প গুজব করুন, দুটো সুখ দুঃখের কথা কন। আচ্ছা, আসি তবে, নমস্কার। সিংহ সমাগমের অতর্কিত পরিণাম দেখে প্রীতি সম্মিলনের সকলেই হতভম্ব হয়ে গেলেন। কালাচাঁদ আর গৌরচাঁদ বেগতিক দেখে সদলে সরে পড়ল। অতিথিরাও অনেকে বিরক্ত হয়ে চলে গেলেন। কিন্তু আয়োজন একেবারে পণ্ড হলো বলা যায় না। অতিথিদের মধ্যে অনুকূল চৌধুরী, রাজলক্ষ্মী দেবী প্রভৃতি 14-15 জন মাথা ঠান্ডা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ছিলেন। তাঁরা রয়ে গেলেন। সকলেই বেচারাম বাবুকে আন্তরিক সমবেদনা জানালেন। বটেশ্বর দামোদরের কেলেঙ্কারি আর কালাচাঁদ গৌরচাঁদের গুন্ডামির নিন্দা করলেন। বাংলা সাহিত্যের ভবিষ্যৎ সম্বন্ধে নৈরাশ্য প্রকাশ করলেন। মাছের কচুরি, মাংসের চপ, চিড়ে ভাজা, কেক, সন্দেশ, চা প্রচুর খেলেন। তারপর গৃহস্বামীকে ধন্যবাদ এবং আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলেন।